গ্রাফিক্স কার্ড জিনিসটা কিন্তু সবার কাছে অনেক সেন্সিটিভ ব্যাপার এবং অনেক কিউরিয়াসিটির একটা ব্যাপার। অনেকে চিন্তা করে যে আচ্ছা আমি যে গ্রাফিক্স কার্ডটা লাগাইলাম এটার ক্ষেত্রে আমি অনেক সময় শুনছি গ্রাফিক্স কার্ড ওভারক্লক করা, আবার অনেকে বলে যে গ্রাফিক্স কার্ড আন্ডারভোল্ট করে পারফরমেন্স নাকি ভালো পাওয়া যায়, গ্রাফিক্স কার্ডটা নাকি একটু ঠান্ডা থাকে। আবার অনেক মানুষ আছে গ্রাফিক্স কার্ডের টেম্পারেচার যদি একটু 70-এর পারে চলে যায় বা 70-এর আশপাশে যায় মাথা খারাপ হয়ে যায়। আমাকেই অনেকে নক দেয় যে ভাই এই গ্রাফিক্স কার্ডটা 68-70 ডিগ্রি সেলসিয়াস আছে, ইজ ইট নর্মাল? আমি বলি যে হ্যাঁ ঠিক আছে। আজকে আমরা আপনার যে গ্রাফিক্স কার্ডটা আছে হায়ার সেগমেন্ট হোক বা একটু মিড টায়ার সেগমেন্টের হোক, সব গ্রাফিক্স কার্ডকে আন্ডারভোল্ট কীভাবে করে তার থেকে একটু পারফরমেন্সটা স্কুইশ করে আনা যায় সেটা একটু আমরা দেখব। আন্ডারভোল্টের মেথডগুলো কী কী সেটা একটু আমরা দেখব। আমরা এই ভিডিওটা আজকে AMD স্পেসিফিক করতেছি, যেহেতু AMD গ্রাফিক্স কার্ডে হচ্ছে অনেকে বলে যে এটা একটু কন্ট্রোল করা টাফ আছে, এটা একটু নানা রকম ইস্যু আছে, এই সেই আছে। তো ভাবলাম যে AMD গ্রাফিক্স কার্ড দিয়ে শুরু করি। আর ডেফিনেটলি আরেকটা জিনিস দেখবো এই ভিডিওটা করার যেটা মেন উদ্দেশ্য, যে আন্ডারভোল্ট করলে আসলে কতটুকু লাভ হয়, কতটুকু হচ্ছে আপনার পারফরমেন্স বুস্টটা স্কুইজ করে বের করে নিয়ে আসতে পারবেন, সেটাই আমরা মোটামুটি দেখবো। তার সাথে সাথে কিন্তু স্ট্যাবিলিটি ইস্যু নানা রকমের জিনিসপাতি থাকবে। সাথে দেখছেন অনুরাগকে, দেখছেন টেকনিক বাংলাদেশ। চলুন চলে যাক আজকে আমাদের আন্ডারভোল্টের ভিডিওতে। আচ্ছা, আগে এই জিনিসটার থিওরিটা একটু বুঝি যে আন্ডারভোল্ট মানে কি। দেখেন, আমি আমার একটা পাওয়ার সাপ্লাই ভিডিও করছিলাম, ওখানে কিন্তু আমি একটু ফিজিক্স ক্লাস নিয়েছিলাম। এখানে সেরকম ফিজিক্স ক্লাস নিব না, তাও একটু বলি। গ্রাফিক্স কার্ড বলেন, SSD বলেন, CPU বলেন, এগুলার জন্য যে ভোল্টেজগুলো লাগে না, ভোল্টেজ কিন্তু এইসব কম্পোনেন্টের জন্য খুবই সেন্সিটিভ। বিকজ এখানে নানা রকমের মসফেট থাকে, ডায়োডস থাকে, BJT থাকে, তারপরে হচ্ছে নানা রকমের আরও কম্পোনেন্ট থাকে, মেমোরি চিপ থাকে। এই সব কম্পোনেন্টগুলো ডিসি পাওয়ারে চলে এবং এগুলো কিন্তু ভোল্টেজের প্রতি খুবই সেন্সিটিভ। আপনারা যদি একটা ট্রানজিস্টর যে সার্কিটগুলো আছে সেগুলোকে যদি ঠিকঠাক মতো ভোল্টেজ না দেন বা একটু যদি এদিক থেকে ওদিক হয় না, তাহলে কিন্তু তারা নানা রকমের আনস্টেবিলিটি দেখায়, ক্র্যাশ করে, ঠিক মতো চলে না। ওদের সবারই একটা ক্রিটিক্যাল ভোল্টেজ আছে। বাট ভোল্টেজের একটা খারাপ জিনিস হচ্ছে, ভোল্টেজ আপনার জিনিসকে চালায় ঠিকই, বাট ভোল্টেজ বেশি হলে কারেন্টটা পাস হয় বেশি। কারেন্ট যখন পাস হয় বেশি তখন কিন্তু হিটটা বাড়ে। হিটটা বাড়লেই কিন্তু দেখা যায় যে আচ্ছা গ্রাফিক্স কার্ড একটা পয়েন্টের পর ওর ক্লক স্পিডটাকে আর পুশ করতে পারতেছে না, অথবা ভোল্টেজ একটু বেশি চলতেছে, যার কারণে হয়েছে কি গ্রাফিক্স কার্ডটা কিন্তু হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে বেশি হিট জেনারেট করতেছে, থার্মাল থ্রটলিংয়ের পয়েন্টে চলে গেছে, ওইখান থেকে ক্লক স্পিডটাকে লোয়ার ডাউন করতে হয়, পারফরমেন্সটা কমে যায়। আবার ভোল্টেজ বেশি হওয়ার কারণে কিন্তু এই যে সার্কিটটা আছে এটার উপরে কিন্তু বেশি হচ্ছে আপনার স্ট্রেস পড়ে। এই স্ট্রেস যদি বেশি পড়তে থাকে, গ্রাফিক্স কার্ডের PCB যদি অত ভালো না হয়, তাহলে কিন্তু একটা সময় দেখা যায় যে নষ্ট হয়ে যেতে পারে, বা মসফেট বা যেগুলো জিনিসপাতি আছে ওগুলো কিন্তু ফেল করতে পারে। তো আমরা যদি ভোল্টেজটাকে ম্যানুয়ালি একটু কমাইতে পারি, দেখেন একটা জিনিস কি, এই যে গ্রাফিক্স কার্ডগুলো যখন বানায় না কোম্পানিগুলো, সিলিকন লটারি নামে একটা জিনিস আছে। সিলিকন লটারিতে হয় কি, আপনি যেই ধরেন এটা আমার পাশে 9070টা আছে, এই 9070টা একই ব্যাচের অনেকগুলো 9070 আছে হয়তো, বা একই কোম্পানির অনেকগুলো 9070 আছে, সবগুলোর সিলিকন কোয়ালিটি কিন্তু একদম সেম হবে তা কিন্তু না। কোনোটার দেখা যায় যে একটু হালকা লোয়ার কোয়ালিটি হয়, যেগুলো বেশি লোয়ার কোয়ালিটি ওগুলোকে বাদ দিয়ে দিতে হয়, বাট কোনোটা দেখা যায় যে একটু হালকা ডিফেক্ট আছে। তো গ্রাফিক্স কার্ড কোম্পানিগুলো করে কি, সবগুলো গ্রাফিক্স কার্ড যেন একদম সেমভাবে অপারেশনাল থাকে তার জন্য অটোমেটিক্যালি একটু হালকা বেশি ভোল্টেজ দিয়ে রাখে। যেমন একটা জিনিস যদি ধরেন আমার এই জিনিসটা 1.1 ভোল্টে খুব ভালো চলে, ঠিক আছে, বাট ওরা করবে কি 1.18 বা 1.2 ভোল্ট দিয়ে রাখবে, যাতে ইন জেনারেলাইজড আমার সিলিকনটা যদি একটু খারাপও হয় সেটা যাতে কোনো ইফেক্ট না পড়ে। বাট এইটা যখন আমরা রেগুলার লাইফে ইউজ করি না স্টকে, তখন হয় কি, তখন দেখা যায় যে পারফরমেন্স পাচ্ছি ঠিক আছে, বাট টেম্পারেচার বেশি থাকতেছে, কোনো একটা পয়েন্টে যে থ্রটল করতেছে, গরমের দিন হলে তো কথাই নেই। তো এই ক্ষেত্রে কিন্তু আন্ডারভোল্টটা আসে, যেখানে আমরা মিলিভোল্ট মানে স্কেলে কমায় একটু কমায় স্টেবল একটা পজিশনে রেখে গ্রাফিক্স কার্ডটা তখন দেখা যায় যে একটু আন্ডারভোল্ট করার কারণে মেকানিক্যাল স্ট্রেসটা এখানে কম পড়তেছে, হিটটা কম জেনারেট হচ্ছে, বাট পারফরমেন্স আপনারা ভালো পাচ্ছেন, এফিসিয়েন্সি বাড়তেছে, যার কারণে ক্লক স্পিড স্টেবল থাকতেছে। এইসব কারণে হয় কি, তখন দেখা যায় যে গ্রাফিক্স কার্ডটা আপনাকে একটু বেশি FPS দিতে পারতেছে, বাট অনেক কুল থাকতেছে, ঠিক আছে। আমরা আজকে এটাই দেখবো। তা আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন খুবই বিখ্যাত AMDর সাফায়ার পালস 9070 এই গ্রাফিক্স কার্ডটা খুবই বিফি একটা গ্রাফিক্স কার্ড, কুলিং সলিউশন দেখলেই বোঝা যায় যে মানে ওয়ান অফ দ্য থিং আর কি 9070। তো এইটাকে আমরা কয়েকটা স্টেজে আন্ডারভোল্ট কীভাবে করতে হয় একটু দেখাই। এটা করার জন্য এটাকে আপনারা আফটার বার্নার দিয়ে সেভাবে করতে পারবেন না, এনভিডিয়ার গ্রাফিক্স কার্ডগুলো আফটার বার্নার দিয়ে ইজিলি করা যায়। এটাকে আমরা AMDর যে নিজস্ব অ্যাড্রেনালিন ড্রাইভার আছে না, ওটা দিয়ে আন্ডারভোল্ট করবো। তো আন্ডারভোল্ট করার জন্য আপনার কী করতে হবে, এবং আগেই কিন্তু ওয়ার্নিং দিয়ে রাখতেছি, যা করবেন নিজ দায়িত্বে করবেন। আমি জাস্ট এখানে দেখাচ্ছি আমার এক্সপেরিমেন্টটা, কেউ
আন্ডারভোল্ট করতে যায় জিপিইউ উল্টাপাল্টা নষ্ট করে ফেললে কিন্তু তখন কিন্তু ওয়ারেন্টি পাবেন না। তো এটা কিন্তু একটু এক্সপার্ট হইতে হয়। তো আন্ডারভোল্ট করার ক্ষেত্রে প্রথমে অ্যাড্রেনালিন ড্রাইভারে যাবেন, গ্রাফিক্স কার্ডের গ্রাফিক্সের টিউনিং যে সেকশনটা আছে টিউনিং সেকশনে যাবেন। টিউনিং সেকশনে যে আমরা আগে এই গ্রাফিক্স কার্ডটাকে আন্ডারভোল্ট করব, তার আগে এই সেম গ্রাফিক্স কার্ডটাকে আমরা যখন স্টক সেটিং অর্থাৎ কোনো কিছু হাত দিই নাই, হাত না দেওয়া অবস্থাতে যখন আমরা স্টিল নোম্যাডে এটার স্কোরটা বের করি 3D মার্কে, তখন এটা আমাদেরকে 5820-এর মতো স্কোর দেয়। কিন্তু আমরা করলাম কি, এবার প্রথমে -30 মিলিভোল্ট কমাইলাম, এই যে স্লাইডারটা আছে -30 মিলিভোল্ট কমানোর পর তারপর যখন আমরা বেঞ্চমার্কটা রান করি আবার, তখন দেখি যে হুট করে কিন্তু স্কোর 6198 হয়ে গেছে। অর্থাৎ এখানে কিন্তু পারফরমেন্সের একটা হিউজ আপলিফট পাইছি আমরা। তারপর আমরা চিন্তা করলাম যে আরেকটু কমায় -50 মিলিভোল্ট করলাম। এবার -50 মিলিভোল্ট করে আমরা দেখলাম যে 6271-এর মতো আমরা স্কোর পুশ পাইছি, যেটাও কিন্তু বেশ ভালো। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে, খালি আন্ডারভোল্ট করার সাথে সাথে যেহেতু জিপিইউটার উপর এখন স্ট্রেস কম পড়তেছে, এটার সাথে সাথে কিন্তু আপনার একটু হালকা ভোল্টটাকে কমায় এটাকে আরেকটু ওভারক্লকও করতে পারেন। এটা পাওয়ার পার্সেন্টেজটাকে একটু বাড়াইতে পারেন, কোর যে ক্লক স্পিড আছে এটাকে একটু বাড়াইতে পারেন। এই তিনটা যদি আপনারা কম্বিনেশন করেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা পারফরমেন্স আউটপুট পেতে পারেন। তারপর যখন আমরা 50 মিলিভোল্টের পর যখন এবার আমরা করলাম কি -60 মিলিভোল্ট করলাম, অর্থাৎ 10 মিলিভোল্ট আরেকটু কমাইলাম, কিন্তু পাওয়ার পার্সেন্টেজটাকে এবার আমরা 10% বাড়াই দিলাম আর জিপিইউ ক্লক স্পিডটাকেও 100 মেগাহার্টজ বাড়াই দিলাম। তখন দেখলাম যে এটার স্কোর কিন্তু আরেকটু বাড়ছে, 6313 হয়ে গেছে। ঠিক আছে, মানে খুবই কিন্তু নাইস। এবং তারপরে সবার লাস্টে আমরা করলাম কি, -100 মিলিভোল্ট করলাম, -60 থেকে -100 মিলিভোল্ট যখন করলাম, পাওয়ার লিমিটটা আমরা 10% বাড়াই রাখলাম, জিপিইউ অফসেটটা আমরা কোর ক্লকে 100 মেগাহার্টজ বাড়াই রাখলাম। তখন দেখলাম যে এটা কিন্তু হায়েস্ট 6461-এর মতো স্কোর পুশ করছে। এবং ইনিশিয়ালি যে আমরা 5820 পাইছিলাম তার থেকে কিন্তু 6461 অনেকটাই বেশি। এবং আন্ডারভোল্ট যে ডেফিনেটলি এখানে কাজ করতেছে সেটা কিন্তু আমরা দেখতেই পারছি। তার সাথে সাথে কিন্তু আমরা হচ্ছে পাওয়ার পার্সেন্টেজটাও বাড়াইছি এবং তার সাথে সাথে কিন্তু জিপিইউ কোর ক্লকটাকে 100 মেগাহার্টজ বাড়াই দিছি। এইভাবে কিন্তু আমরা নানা রকম কম্বিনেশন ট্রায়াল রান করছি। বাট যেই আমরা পরবর্তী স্টেপ অর্থাৎ -120 মিলিভোল্ট করলাম, তখনই কিন্তু গ্রাফিক্স কার্ডটা ক্র্যাশ করে ফেলছে। আমি কিন্তু ভিডিও শুরুতেই বলছি যে ভোল্টেজ কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয়। মিলিভোল্টে জিনিসটাকে হচ্ছে কন্ট্রোল করা হয়। যখনই -100 মিলিভোল্ট থেকে -120 মিলিভোল্টে গেছেন আর 20 মিলিভোল্ট কমাইছেন, গ্রাফিক্স কার্ডটা কিন্তু সাফিসিয়েন্ট হচ্ছে আপনার ভোল্টেজ পায় না, তার যে কম্পোনেন্ট বা ট্রানজিস্টরগুলো আছে ওগুলোকে অ্যাক্টিভ রাখার মতো, এবং বেঞ্চমার্ক করতে যায় কিন্তু সাথে সাথে গ্রাফিক্স কার্ডটা ক্র্যাশ করে ফেলছে। তো এটাকে আমরা ডাবল চেক করার জন্য এরপরে -150 মিলিভোল্টে নেই, -150 মিলিভোল্টেও ক্র্যাশ করে ফেলছে। অর্থাৎ এটা থ্রেশহোল্ডটা আমরা বের করছি -100 মিলিভোল্ট পর্যন্ত এটাকে হচ্ছে আপনারা জিনিসটা করতে পান, মানে টানতে পারেন। এবং তার সাথে সাথে কিন্তু আমরা যেটা দেখলাম যে পাওয়ার 10% বাড়াইছি এবং আমরা একটা অপটিমাল সলিউশন খুঁজে পাইছি। আগে 100 কোর ক্লক বাড়াইছিলাম, এরপর ভাবলাম যে আচ্ছা মিলিভোল্ট যেহেতু কমানো যাচ্ছে না, যেহেতু ভোল্টেজ কমানো যাচ্ছে না, একটু আমরা কোর ক্লক স্পিডটা বাড়াই। তো এরপর আমরা 100 থেকে 400 মেগাহার্টজ পর্যন্ত কোর ক্লক স্পিড বাড়াইছি এবং এটা এই সেটিংয়ে সব থেকে হচ্ছে ভালো পারফরমেন্স দিছে। অর্থাৎ আমাদের অপটিমাল সেটিং হচ্ছে -100 মিলিভোল্ট, 10% পাওয়ার বাড়ানো আর হচ্ছে 400 মেগাহার্টজ কোর ক্লককে বুস্ট করা। এর কারণে হয়েছে কি, গ্রাফিক্স কার্ডে একই সাথে আন্ডারভোল্ট হয়েছে প্লাস ওভারক্লকড হয়েছে, যার কারণে কিন্তু আপনার এটা স্টকে হয়তো বা 220 ওয়াটের মতো পাওয়ার ইনটেক থাকে, বাট আমাদের এই অপটিমাল সেটিংয়ে এইটার পাওয়ার ইনটেকটা 242 ওয়াটে যায় দাঁড়াইছে। অ্যাভারেজে 242 ওয়াটের মতো হচ্ছে পাওয়ার হচ্ছে আপনার ইনটেক করতেছিল। বাট সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এত কিছুর পরও এটার টেম্পারেচার মাত্র 53 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল। এখানে একটা ব্যাপার হয়েছে কি, এই কার্ডটা স্টকেও মোটামুটি 55 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই দিত, বিকজ এই কার্ডটা আসলে আমাদের নেওয়া ঠিক হয় না, কারণ সাফারের কার্ডটার কুলিং খুবই সফিস্টিকেটেড। আপনার জায়ান্ট 2টা ফ্যান আর বিফি হিটসিং দেখলে বোঝা যায় যে এটা যে কোনো ধরনের হিটকে সামলাইতে পারে, যার কারণে দেখা যাচ্ছে স্টক এবং আমাদের অপটিমাল আন্ডারভোল্ট সেটিংসের পরও টেম্পারেচারে খুব একটা ডিফারেন্স পাই না। আমরা মাত্র 53 ডিগ্রি 2 ডিগ্রি সেলসিয়াসের মতোই কমছে। এখানে যদি আমরা কোনো লো প্রোফাইল কার্ড নিতাম, জোটাকের কার্ডটা নিতাম অথবা একটু কম দামি কার্ড নিতাম, তাহলে হয়তো ডিস্টিংশনটা আপনাদের আর একটু বেটার বুঝাতে পারতাম। অথবা আমরা যদি এখানে পাওয়ার পার্সেন্টেজ এবং হচ্ছে আপনার জিপিইউর কোর ক্লককে ওভারক্লক না করে শুধু আন্ডারভোল্ট করতাম, তাহলে আর একটু কম টেম্পারেচার আসতো। বাট আমি অপটিমাল সেটিংসটা খুঁজে বের করছি। তো এরপরে আমরা যেটা দেখলাম, আমরা একটু কয়েকটা বেঞ্চমার্ক নিয়ে কথাবার্তা বলি। আমরা যখন টাইম স্পায়ে বেঞ্চমার্কটা করলাম, দেখলাম স্টক সেটিংসে অর্থাৎ কোনো হাত দিয়ে না অটো সেটিংস যেটা, ওইখানে এটা 10,835-এর মতো স্কোর পুশ করে।
কিন্তু আমাদের যেটা অপটিমাল সেটিংস, যেটা আমি একটু আগে মেনশন করছি, সেটাতে আন্ডারভোল্ট করার পর 11,701 মতো স্কোর পুশ করে, অর্থাৎ বেশ ভালো কিন্তু একটা মার্জিন আছে। এরপর যখন স্টিল নোম্যাডে আমরা আবার ফাইনাল টেস্টটা করি, দেখি যে স্টক সেটিংসে 5,820 মতো থাকে, কিন্তু অপটিমাল সেটিংসে এটা 6,522 মতো স্কোর পুশ করে, অর্থাৎ হিউজ একটা গ্যাপ আছে। এরপর যখন আমরা ফার্মারকেও আরেকটু বলে রাখি, এটা একটু ভুলে গেছিলাম, অপটিমাল সেটিংসে আমরা ফার্মারকে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো স্ট্রেস টেস্ট করি, কোনো রকমের ইনস্টাবিলিটি দেখা নেই, খুব ভালো মতো সাস্টেইন করে গেছে। অর্থাৎ বোঝা যায় যে সাফায়ারের মধ্যে সিলিকন লটারিতে এটা যে সিলিকনটা পড়ছে, এটা কিন্তু বেশ ভালো একটা সিলিকনই পড়ছে এবং খুব ভালো মতো কাজ করছে। তারপরে যখন আমরা একটু অ্যালেন ওয়েক 2 গেমটা খেললাম, দেখলাম যে স্টক সেটিংসে কিন্তু অ্যাভারেজে 30 FPS এবং 1% 27 FPS আছে 1440p-তে, হাইয়েস্ট প্রিসেটে একদম। কিন্তু অপটিমাল সেটিংসে কিছুটা বাড়ে 33 এবং 1% 29 FPS এর মতো আসে। তারপর যখন আমরা সাইবারপাঙ্ক 2077টা খেলি, তখন দেখি যে স্টক সেটিংসে 114 FPS এবং 1% 77 FPS এর মতো পাই। সেখানে কিন্তু আমাদের অপটিমাল সেটিংসে 115 FPS এবং 1% 77 FPS এর মতো পাই, অর্থাৎ এখানে সেমই আছে, খুব একটা ডিফারেন্স হয় না। কিন্তু সবচেয়ে বড় ডিফারেন্সটা হয়েছে গোস্ট অফ সুশিমাতে। এখানে দেখলাম যে আমাদের স্টক সেটিংসে অ্যাভারেজে 114 FPS এবং 1% 91 FPS এর মতো পাই, সেখানে কিন্তু আমাদের অপটিমাল সেটিংসে 121 FPS এবং 1% 98 FPS এর মতো পাই, এবং প্রতিটা সময় কিন্তু মোটামুটি 242 ওয়াটের মতো টিডিপি ছিল। তাই এখানে বলতে পারেন আপনারা যে ভাইয়া, যে আপনি তো অপটিমাল সেটিংসে করলেন, তাও গেমিংয়ে কিন্তু খুব একটা ডিফারেন্স পান নাই। কারণটা কি? কারণটা হচ্ছে সাফায়ারের এটার কুলিং সব ক্ষেত্রে অনেক অপটিমাল কুলিং থাকে, খুবই ভালো কুলিং সিস্টেম, যার জন্য স্টক প্রিসেটে যখন ভোল্টেজটা একটু বেশি থাকে, তারপরও সাফায়ারের কুলিংয়ের জন্য কিন্তু এখানে খুব একটা থার্মাল থ্রটল হয় না, খুব ভালো টেম্পারেচার মেনটেন করে একই রকম পারফরমেন্স দিতে পারে। কিন্তু যখন আমরা অপটিমাল সেটিংস অর্থাৎ আন্ডারভোল্ট করি আর পাওয়ার পার্সেন্ট কিছু বাড়ায়, একটু কোর ক্লকটা বাড়ায় দিই, কিছুটা পারফরমেন্স গেমিংয়ের ডেভেলপমেন্ট আমরা পাই, কিন্তু সিনথেটিক বেঞ্চমার্কে কিন্তু বেশ ভালোই একটা ডেভেলপমেন্ট পাচ্ছি। আপনারা এরকম নানা ধরনের কম্বিনেশন ট্রাই করতে পারেন। যাদের কাছে একটু 3060, 4060 এইগুলো আছে, যেগুলো মানে কুলিং প্রোফাইল একটু লো না, তারা কিন্তু খুব ভালো একটা হচ্ছে আপনারা বেনিফিট পাবেন, শিওর শট। কিন্তু ডেফিনেটলি এটা নিজের গরজে করবেন, নিজের হচ্ছে আপনারা কেয়ারফুলি করবেন, জিপুর যেন কোনো রকমের ক্ষতি না হয় সেটা ট্রাই করবেন। তো এটা ছিল আমাদের মোটামুটি একটা আন্ডারভোল্টের সমাচার, যেখানে আমরা একটু বলছি যে কীভাবে আন্ডারভোল্ট করতে হয়, হালকা পাতলা, এক্সপার্ট কোনো গাইড না। এবং আন্ডারভোল্টের কারণে যেটা হচ্ছে আপনার পারফরমেন্সের যে আপলিফটটা অথবা ডিফারেন্সটা, এবং যে কুলিং এবং হচ্ছে আপনার পাওয়ার ইনটেকটা ওভারক্লক করার পর, সেগুলো একটু আমরা ডিসকাস করছি। তো এই ছিল ভিডিওটা, কেমন লাগলো জানাতে পারেন। আর হচ্ছে আর কোনো কার্ডকে আমরা এটা করে দেখবো নাকি, সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমাদের একটা গ্রুপ আছে টেকোলিক বাংলাদেশ, সেখানে আমরা নানা রকম ইনথুসিয়াস্টিক কাজকর্ম করি, সেখানে জয়েন হয়ে যেতে পারেন। তো দেখা হবে না কোনো ভিডিওতে, গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।